নমস্কার, আমি অভিজিৎ। আজকে এই ভিডিওটাতে দেখব যে আমাদের ভারতবর্ষ বাংলাদেশ, নেপালের মতো কি দখল করে নিতে পারবে কেউ, কোনো নেতা বা কোনো সংগঠন পারবে? সেই ভিডিওটা নিয়ে এই ভিডিওটার মধ্যে সেটা নিয়ে জানবো। আর ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে দেখতে। তো চলো শুরু করি। ছাত্র আন্দোলন বা প্রবল জনরোষে ভারতের কেন্দ্রীয় সরকারের বা মোদির পতন হওয়া কি সম্ভব? এমন কি হতে পারে যে প্রবল জনরোষে ভারতের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন? জনরোষে বাংলাদেশ সরকারের পতন হতে আমরা দেখেছি যে শেখ হাসিনাকে একসময় অপ্রতিরোধ্য বলে মনে করা হতো, তাকে দেশ ছেড়ে পালাতে দেখেছি। আবার জনবিক্ষোভের প্রবল চাপে নেপালের সরকার ভেঙে পড়তে এটাও আমরা নিজের চোখেই দেখেছি। অন্যদিকে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা তো রোজকার ঘটনা। বহুবার পাকিস্তানের সরকার পড়ে গেছে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পালিয়ে গেছেন বা তাদের ফাঁসি পর্যন্ত হয়েছে। ইতিহাস বলছে বিশ্বের বহু দেশেই ক্ষুব্ধ জনগণ শেষ পর্যন্ত রাস্তায় নেমে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। ইউরোপের সভ্য দেশ থেকে আফ্রিকার দরিদ্রতম দেশ, এমনকি মিডল ইস্টের ধনী দেশ, সবখানেই কখনো না কখনো গণবিক্ষোভের মাধ্যমে সরকারের পতন ঘটেছে, রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি সেই তালিকায় পড়ে? ভারত স্বাধীনতা পেয়েছে প্রায় ৮০ বছর আগে। এই দীর্ঘ সময়ে মোট ১৪ জন প্রধানমন্ত্রী ২২ বার দিল্লির ক্ষমতায় এসেছেন, কিন্তু প্রতিবারই আমাদের দেশে কেন্দ্রীয় ক্ষমতার পরিবর্তন ঘটেছে শান্তিপূর্ণ নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে, কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে নয়। আজ পর্যন্ত ভারতের কোনো প্রধানমন্ত্রীর ফাঁসি হয়নি বা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। অথচ ভারতেও কিন্তু সমস্যা কিছু কম নেই। বেকারত্ব রয়েছে, দারিদ্র্য আছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, কৃষক আন্দোলন হয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনা দেখা গেছে, মণিপুরে দীর্ঘ অস্থিরতা চলেছে, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ বহু দশক ধরে চ্যালেঞ্জ তৈরি করেছে। অর্থাৎ এমন নয় যে ভারত বড় কোনো সামাজিক বা রাজনৈতিক সংকটের মুখোমুখি কখনো হয়নি। তবুও স্বাধীনতার প্রায় ৮ দশকের ইতিহাসে গণ অভ্যুত্থান বা জনরোষের কারণে দিল্লির কোনো সরকার একবারের জন্যও ক্ষমতাচ্যুত হয়নি। বহুবার সরকার বিরোধী আন্দোলন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু শেষ পর্যন্ত ভোটের মাধ্যমেই ভারতের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়েছে। তাহলে এর কারণ কি? এটা কি শুধুই ভারতের গণতন্ত্রের শক্তি, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ রয়েছে? বিশেষজ্ঞদের মতে এমন 5টা বড় কারণ রয়েছে যেগুলোর জন্য নেপাল বা বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে তৈরি হওয়াটা সম্ভব নয়। কি সেই 5টা কারণ জানবো আজকের এই ভিডিওটাতে। তবে ভিডিওটা একটু লম্বা হবে, তাই পুরো বিষয়টাকে বিস্তারিতভাবে আলোচনা করতে আমরা বিষয়টাকে 5টা চ্যাপ্টারে ভাগ করে আলোচনা করব। আর প্রতিটা চ্যাপ্টারের মাঝখানে থাকবে একটা করে ছোট্ট বিরতি। আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, ভারতের গণতন্ত্র কেন এত শক্তিশালী, কেন ছোটখাটো এমনকি বড় কোনো সরকার বিরোধী আন্দোলন হলেও ভারতে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের বদল কেন সম্ভব নয়? এর পেছনে 5টা কারণ রয়েছে, যেগুলোকে আমি একে একে আলোচনা করব। তবে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো 5ম কারণ, যেটাকে আমরা ভিডিওর একেবারে শেষে গিয়ে আলোচনা করব। প্রথম কারণ হলো ভারতের বিশাল আয়তন এবং শক্তিশালী ফেডারেল বা দ্বিস্তরীয় শাসন ব্যবস্থা। দেখুন, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, প্রায় 140 কোটিরও বেশি মানুষ, 28টি রাজ্য, একাধিক ভাষা, সংস্কৃতি এবং আঞ্চলিক পরিচয় নিয়ে গঠিত মহান এই দেশ ভারত। এত বড় দেশ হওয়ার কারণে একটা রাজ্যের মানুষের পক্ষে দূরের রাজ্যগুলোর সব খোঁজখবর রাখাটা প্রায়ই কিন্তু সম্ভব হয় না। যেমন এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গে থেকে হরিয়ানা, মিজোরাম বা কেরালার সব ঘটনার খোঁজখবর কিন্তু খুব বেশি একটা রাখি না। এটা আমাদের দেশে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তাছাড়া ভারতে একসঙ্গে দুটো সরকার প্যারালালি কাজ করে, একটা কেন্দ্রীয় সরকার আর একটা রাজ্য সরকার, যেটাকে আমরা ফেডারেল শাসন ব্যবস্থা বলি, আপনারা জানেন। আর এই জন্যই ভারতের বিরুদ্ধে কোনো সর্বাত্মক গণ অভ্যুত্থান গড়ে তোলা অত্যন্ত কঠিন। কেন? ধরুন, দিল্লিতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, কিন্তু সেই একই সময়ে মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু বা কলকাতার দৈনন্দিন জীবন কিন্তু অনেকাংশেই স্বাভাবিক থাকবে। এটাই আমাদের দেশে স্বাভাবিক একটা ব্যাপার। আবার ধরুন, দিল্লিতে
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন চলছে। সেই আন্দোলনের বার্তা যখন দক্ষিণ ভারতের কেরালা বা তামিলনাড়ুতে গিয়ে পৌঁছয়, সেই বার্তা তখন আর ততটা তীব্র থাকে না, কারণ ওই রাজ্যের নাগরিকরা প্রায়ই নিজেদের রাজ্যের সরকার কি করছে এটা নিয়েই আলাদাভাবে ব্যস্ত থাকে। ফলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও তা সবসময় সর্বভারতীয় আন্দোলনে পরিণত হতে পারে না। কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা আরও ভালো করে বুঝবেন। যেমন 2019 সালের নাগরিকত্ব সংশোধন আইন বা CAA নিয়ে বিতর্কের সময় দিল্লি, উত্তরপ্রদেশ, আসাম সহ বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। অথচ ভারতের এমন বহু রাজ্য ছিল যে রাজ্যগুলোর ওপরে এর আজ পর্যন্ত পড়েনি। তাছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলের সরকার থাকায় CAA বা NRC নিয়ে এক এক রাজ্যে এক এক ধরনের মতামত বা ন্যারেটিভ তৈরি হয়েছিল। তাই একযোগে সব রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে ক্ষেপে যাবে এটা কিন্তু ভারতে সম্ভব নয়। আবার ধরুন কিছুদিন আগে তামিলনাড়ুতে একটা আন্দোলন চলেছিল যে তারা হিন্দি ভাষাকে তামিলনাড়ুতে চালু করতে দেবে না, এমনকি তারা রাজ্যের জন্য আলাদা চিহ্ন পর্যন্ত বানাতে চায়। এখন মুশকিল হলো তামিলনাড়ুতে এই আন্দোলন যখন খুব জোরালোভাবে হচ্ছিল তখন বাকি 27টা রাজ্যের মানুষ কিন্তু তামিলনাড়ুর সঙ্গে মোটেও একমত ছিল না। একইভাবে 2024 সালে কলকাতায় RG কর মেডিকেল কলেজে এক চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে ব্যাপক জনরোষ দেখা যায়। হাজার হাজার মানুষ তখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তায় নেমেছিল, কিন্তু সেই ক্ষোভের প্রধান লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং রাজ্যের প্রশাসন। অর্থাৎ আন্দোলনটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়, মূলত রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল। অথচ এই রকমের একটা RG করের মতো আন্দোলন যদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বদলে ভুটানের রাজধানী থিম্পুতে বা নেপালের রাজধানী কাঠমান্ডুতে বা বাংলাদেশের রাজধানী ঢাকাতে হতো, তাহলে এরকম সম্ভাবনা কিন্তু ছিল যে সেই ছোট দেশগুলোর সরকারটাই না পড়ে যায়। কিন্তু ভারতে এরকম সম্ভাবনা নেই। ভারতে সরকার পড়ার মতো অবস্থা তৈরি হবে না বা হতে পারে বলে কেউ বিশ্বাসই করবে না। এটাই হলো ভারতের বিশাল আয়তন বা দুটো প্যারালাল সরকার একসঙ্গে চলার সুবিধা বা অ্যাডভান্টেজ। আসলে ভারতের বিভিন্ন রাজ্যের নাগরিকদের মধ্যে ক্ষোভের কারণ আলাদা আলাদা, আবার তাদের ক্ষোভের লক্ষ্যবস্তু ভিন্ন। কোথাও কৃষক আন্দোলন প্রধান ইস্যু, কোথাও বেকারত্ব প্রধান ইস্যু, কোথাও ভাষা বা সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্নে আন্দোলন তৈরি হয়, আবার কোথাও আইন শৃঙ্খলা বা আঞ্চলিক উন্নয়নের ইস্যুতে আন্দোলন হয়। ফলে দেশের বিভিন্ন অংশে অসন্তোষ থাকলেও সেই অসন্তোষ সবসময় কেন্দ্রীভূত হয়ে দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেতে পারে না। আবার উল্টো দিকে যদি কখনো দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো একটা বা দুটো রাজ্যে ক্ষোভ তৈরি হয়ও, সেক্ষেত্রে বাকি রাজ্যগুলো সেই ক্ষোভের কারণের সাথে একমত হয় না। উদাহরণস্বরূপ পাঞ্জাবে একসময় কৃষক আন্দোলন হয়েছিল, আপনারা জানেন, কিন্তু পাঞ্জাবের সেই কৃষক আন্দোলনের সঙ্গে পশ্চিমবঙ্গের কৃষক বা তামিলনাড়ুর কৃষকের কোনো যোগাযোগ ছিল না, কারণ পাঞ্জাবের কৃষকের যা সমস্যা আর পশ্চিমবঙ্গর বা তামিলনাড়ুর কৃষকের সমস্যা সেটা তো এক নয়। আশা করি বিষয়টা আপনারা বুঝলেন। এখন রাজনৈতিক বিজ্ঞানীদের মতে কোনো একটা দেশে একটা সফল গণ অভ্যুত্থানের জন্য প্রয়োজন হয় একটা অভিন্ন শত্রু, একটা অভিন্ন দাবি আর একটা অভিন্ন নেতৃত্ব। ভারতের ক্ষেত্রে এই তিনটে প্যারামিটার একসঙ্গে তৈরি হতে পারাটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার, কারণ আগেই বলেছি বিশাল দেশ, 28টা রাজ্য, তাদের আলাদা আলাদা দাবি, আলাদা আলাদা মোটিভেশন আর আলাদা আলাদা নেতৃত্ব। ফলে ভারতে আন্দোলন হয়, বিক্ষোভ হয়, সরকার বিরোধী ক্ষোভও তৈরি হয়, কিন্তু সেই ক্ষোভ অধিকাংশ সময়ই রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়, পাশের রাজ্য পর্যন্ত পৌঁছই না। আবার দিল্লিতে আন্দোলন তৈরি হলেও অন্য রাজ্যগুলোতে সেই আন্দোলন পৌঁছই না। ফলে গণ অভ্যুত্থানে সরকারের পতন হয়ে যাওয়ার মতো ঘটনা ভারতে তৈরি হওয়াটা সম্ভবই নয়। আশা করি এই কারণটা আপনারা বুঝতে পারলেন। এবার আসবো দ্বিতীয় কারণে, যে কারণটা শোনার পর হয়তো আপনাদের কানে বিষয়টা বাজবে, হয়তো একটু বাড়াবাড়িও মনে হতে পারে, কিন্তু এই দ্বিতীয় কারণটা আজকের ভিডিওর একেবারে আসল কারণ। দ্বিতীয় কারণ হলো ভারতের বহুস্তরীয় আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা। বিষয়টা কিরকম দেখুন, কোনো দেশে বড়
কোনো আন্দোলন বা গণ অভ্যুত্থান সফল হবে কিনা সেটা শুধু জনরোষের উপরে নির্ভর করে না, নির্ভর করে সেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবস্থা কতখানি শক্তিশালী তার ওপরেও। ভারতের ক্ষেত্রে এই আইন শৃঙ্খলা রক্ষার পুরো দায়িত্ব কোনো একটা বাহিনীর হাতে কিন্তু নেই, বরং ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা ব্যবস্থাকে একাধিক স্তরে গড়ে তোলা হয়েছে। প্রথম স্তরে রয়েছে রাজ্য পুলিশ। ভারতের 28টা রাজ্যের প্রত্যেকটারই নিজস্ব পুলিশ বাহিনী আছে। এর পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। সীমান্তের জন্য রয়েছে বিএসএফ, আইটিবিপি, এসএসবি বা আসাম রাইফেলস। অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য রয়েছে সিআরপিএফ বা সিআইআরএফ। বিশেষ সন্ত্রাস বিরোধী অভিযানে রয়েছে এসএসজি। এছাড়াও রয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা, রাজ্য সশস্ত্র পুলিশ বা আরও অনেক ইউনিট যার নাম কিন্তু আমরা অনেকেই জানিও না। ফলে ভারতের নিরাপত্তা ব্যবস্থা কোনো একটা স্তম্ভের ওপরে কিন্তু দাঁড়িয়ে নেই, বরং অনেকগুলো স্তম্ভের ওপরে দাঁড়িয়ে আছে। আর এটাই ভারতের অ্যাডভান্টেজ। কীরকম? ধরুন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় কোনো আন্দোলন শুরু হলো, আন্দোলন ঘিরে উত্তেজনা বাড়লো, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলো, তখন মাঠে নামবে কারা? মাঠে নামবে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ। তাই যদি আন্দোলনটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও হয়, সেক্ষেত্রে জনগণের প্রথম শত্রু হয়ে যাবে পুলিশ। ফলে অনেক সময় দেখা যায় যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শুরু হওয়া ক্ষোভের কারণ রাজ্য সরকারের দিকে ঘুরে গেল। এটাই কিন্তু ভারতের ফেডারাল ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এখানে সব ক্ষোভ এক জায়গায় গিয়ে কিন্তু জমা হয় না, বিভিন্ন স্তরে সরকারের এবং প্রশাসনের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে। আর যদি কোনো পরিস্থিতি রাজ্য প্রশাসনের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে যায়, তাহলে সেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। মানে পুলিশ চাপে পড়লে সিআরপিএফ চাপে পড়লে বিএসএফ, এভাবে ধাপে ধাপে আইন শৃঙ্খলা রক্ষা করা হয়। চট করে বিষয়টা ইন্ডিয়ান আর্মি পর্যন্ত গিয়ে পৌঁছয় না। অথচ বাংলাদেশ, নেপালের মতো ছোট রাষ্ট্রে জনরোষ বা বিক্ষোভ থামাতে যদি পুলিশ ব্যর্থ হয়, তাহলে সরাসরি আর্মিকে রাস্তায় নেমে আসতে হয়। সেক্ষেত্রে বিক্ষোভকারীরা মোটিভেশন পেয়ে যায় যে কোনোভাবে যদি মিলিটারিকে হটিয়ে দেওয়া যায়, তাহলেই রাষ্ট্র ক্ষমতার পতন হয়ে যাবে। কিন্তু ভারতে একটা প্রতিষ্ঠান চাপের মুখে পড়লে অন্য প্রতিষ্ঠান সহায়তার ভূমিকা পালন করবে। ফলে পুরো ব্যবস্থাটাকে একসঙ্গে অচল করে দেওয়া কখনোই সম্ভব হবে না। আর তাই স্বাধীনতার পর ভারতে বহুবার বড় আন্দোলন হয়েছে। জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন, দুর্নীতি বিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন, নাগরিকত্ব আইন নিয়ে আন্দোলন। বিভিন্ন সময়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায়ও নেমেছে। কিন্তু এত কিছুর পরও রাষ্ট্রের মূল কাঠামো সবসময় অক্ষত থেকেছে। কারণ রাজনৈতিক মতভেদ থাকলেও প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামো কিন্তু কাজ করে গেছে। আর এখানেই ভারতের সঙ্গে অন্যান্য ছোট রাষ্ট্রের পার্থক্য। বাংলাদেশ, নেপাল বা পাকিস্তানের কোনো একটা শহর বা অঞ্চলে তীব্র বিক্ষোভ শুরু হলেই পুরো রাষ্ট্র ব্যবস্থা কেঁপে ওঠে। ভারতের ক্ষেত্রে বিষয়টা কিন্তু অতখানি সরল নয়। তাই অনেক বিশ্লেষকের মতে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ তৈরি হওয়াটা সম্ভব, বড় আন্দোলন তৈরি হওয়াটাও সম্ভব। কিন্তু সেই আন্দোলনকে এমনভাবে একটা সর্বাত্মক গণ অভ্যুত্থানে রূপ দেওয়া যা পুরো রাষ্ট্রযন্ত্রকে একসঙ্গে অচল করে দেবে, সেটা কখনোই সম্ভব নয়। এটাই দ্বিতীয় কারণ, এটাই সবচেয়ে বড় কারণ। আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন পঞ্চম কারণটা যদিও সবচেয়ে বড় কারণ, তবে তার আগে আসা যাক তৃতীয় বড় কারণে। তৃতীয় কারণ হলো নিয়মিত নির্বাচন এবং ক্ষমতা পরিবর্তনের সাংবিধানিক পথ। ইতিহাস বলে বড় বড় গণ অভ্যুত্থান সাধারণত তখনই ঘটে যখন মানুষের মনে এই বিশ্বাস জন্মে যায় যে ভোট দিয়ে আর কোনো রকমের পরিবর্তন আনা সম্ভবই নয়। যখন মানুষ মনে করে তাদের কথা শোনার কেউ নেই, তাদের ভোটের কোনো মূল্য নেই, ক্ষমতা পরিবর্তনের আর কোনো বৈধ পথই খোলা নেই, তখনই তারা রাস্তায় নেমে প্রবল বিক্ষোভ শুরু করে এবং সর্বশক্তি দিয়ে শাসন ক্ষমতা থেকে স্বৈরাচারী শাসককে উপড়ে ফেলে দেয়। আরব বসন্তের সময় আমরা এরকম অনেক উদাহরণ দেখেছি। তিউনিশিয়ার জিন আল আবেদিন বেন আলী দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। মিশরের হোসনি মুবারকও কয়েক দশক ধরে রাষ্ট্র ক্ষমতা আঁকড়েছিলেন। বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে একই রাজনৈতিক শক্তির আধিপত্য, নির্বাচনে কারচুপি এবং তীব্র রাজনৈতিক হতাশা থেকেই আসলে প্রবল জনরোষ তৈরি হয়।
আর বাস্তব কথা হলো ভারতে সেটা তৈরি হওয়ার কোনো সুযোগ, কোনো সম্ভাবনাই থাকে না। কারণ ভারতে প্রতি 5 বছর অন্তর অন্তর সুস্থ এবং অবাধ নির্বাচন হয়, আর জনগণ জানে ভোটের মাধ্যমে তারা ভারতের শাসন ক্ষমতাকে পরিবর্তন করে ফেলতে অনায়াসেই সক্ষম। 1952 সালে প্রথম সাধারণ নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত ভারতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়ে আসছে। বহুবার ক্ষমতাসীন দল ভোটে পরাজিত হয়ে খুব সহজ এবং স্বাভাবিকভাবেই ক্ষমতা থেকে নেমে গেছে। 1977 সালে জরুরি অবস্থার পর আমরা ইন্দিরা গান্ধীকে হেরে যেতে দেখেছি, আবার বিপুল আসনে জয়ী হয়েও পরের বার রাজীব গান্ধীকে আমরা হেরে যেতে দেখেছি। একইভাবে 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর এনডিএ সরকার পরাজিত হয়, আবার 2014 সালে 1 দশক ক্ষমতায় থাকার পর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার পরাজিত হয়ে ক্ষমতা ত্যাগ করে। এই ধারাবাহিকতা দেখে দেখে সাধারণ ভোটারদের মনে একটা দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছে যে সরকারকে সরাতে হলে বন্দুক নয়, ব্যালটই যথেষ্ট। আর এই সরকার পরিবর্তন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটো ক্ষেত্রেই ভোটের মাধ্যমে খুব সহজেই আমাদের দেশে করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের উপস্থিতি। সংসদের ভেতরে বিরোধী দল সরকারকে প্রশ্ন করে, সমালোচনা করে এবং বিকল্প মত তুলে ধরে। সংসদের বাইরে সাংবাদিক, লেখক, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামাজিক কর্মী এবং বিভিন্ন নাগরিক সংগঠন নানা ইস্যুতে সরকারের উপরে চাপও সৃষ্টি করে। এতে সব সমস্যার সমাধান হয়ে যায় এমনটা কিন্তু নয়, কিন্তু মানুষের ক্ষোভের প্রকাশ করবার জন্য একাধিক সাংবিধানিক এবং গণতান্ত্রিক পথ কিন্তু খোলা থাকে। আর এই ক্ষোভ প্রকাশ করার পর স্বাভাবিকভাবেই ক্ষোভটা কিন্তু একটু লঘু হয়ে পড়ে, মানে ভারতের জনগণ খুব সহজেই তাদের ক্ষোভের কথা প্রকাশ করতে পারে। সেই ক্ষোভ প্রকাশ করার অনেক রকমের মাধ্যমও রয়েছে। আর যদি খুব বেশি ক্ষোভ হয়ে যায় তাহলে ভোটের মাধ্যমে অনায়াসেই ক্ষমতার পরিবর্তন করে ফেলাটাও কিন্তু সম্ভব আমাদের দেশে। তাই সর্বাত্মক আন্দোলনের কোনো রকমের দরকারই হয় না। আশা করি তৃতীয় কারণটাও আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন পঞ্চম কারণটা যদিও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তবে তার আগে আসা যাক চতুর্থ কারণে। চতুর্থ কারণ হলো ভারতের বৈচিত্র্য। দেখুন, কোনো দেশে গণ অভ্যুত্থান হতে গেলে তার জন্য 3টে প্যারামিটার ভীষণ রকমের জরুরি। একটা অভিন্ন দাবি, একটা অভিন্ন লক্ষ্য এবং একটা অভিন্ন নেতৃত্ব। এবং দেশের অধিকাংশ মানুষকে একই সময়ে একটাই বিষয়ে ক্ষুব্ধ হতে হয়। ভারতের ক্ষেত্রে ঠিক এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বেশি জটিল একটা ব্যাপার। ভারত এমন একটা দেশ যেখানে ভাষা, সংস্কৃতি, ধর্ম, জাতিগত পরিচয়, অর্থনীতি, আঞ্চলিক স্বার্থ সব কিছুই অঞ্চল ভেদে বদলে বদলে যায়। যেমন উত্তর ভারতের রাজনৈতিক আলোচনায় যে সমস্ত বিষয় সবসময় কেন্দ্রবিন্দুতে থাকে, দক্ষিণ ভারতে সেটা সবসময় কিন্তু একই গুরুত্ব পায় না। আবার দক্ষিণ ভারতের কোনো ইস্যু উত্তর ভারতে ততটা আলোচিত নাও হতে পারে। যেমন 2011-12 সালে আন্না হাজারির দুর্নীতি বিরোধী আন্দোলনের কথাটাই ধরুন। দিল্লি এবং উত্তর ভারতের বহু শহরে এই আন্দোলন কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলেছিল, কিন্তু দেশের বাকি অঞ্চলে এর তেমন কোনো প্রভাব পড়েনি। একইভাবে কাশ্মীরের সমস্যা কেরালার মানুষের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়, আবার তামিলনাড়ুর ভাষা রাজনীতি পাঞ্জাবের মানুষের কাছে ততখানি গুরুত্বপূর্ণ নয়। একইভাবে নাগাল্যান্ডের নিরাপত্তা ইস্যু দিল্লির সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনের আলোচনার বিষয়ই নয়। ফলে স্থানীয় অসন্তোষকে জাতীয় আন্দোলনের রূপ দেওয়া ভারতের মতো বৈচিত্র্যময় দেশে খুবই কঠিন একটা ব্যাপার। তার ওপরে ভারতে 1000-এর বেশি রেজিস্টার্ড রাজনৈতিক দল রয়েছে। জাতীয় দল, আঞ্চলিক দল, বামপন্থী দল, ডানপন্থী দল, জাতিভিত্তিক দল, ভাষাভিত্তিক দল ইত্যাদি ইত্যাদি। ফলে কোনো একটা বিশেষ ইস্যুতে সবকটা রাজনৈতিক দলকে দীর্ঘ সময় ধরে একত্রিত রাখা, ঐক্যবদ্ধ রাখা প্রায় অসম্ভব বললে চলে। আবার ছাত্র রাজনীতির ক্ষেত্রেও অবস্থাটা একই। কেউ বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করে, কেউ জাতীয়তাবাদী রাজনীতিতে, কেউ কংগ্রেসপন্থী, আবার কেউ আঞ্চলিক রাজনীতির সমর্থক। ফলে ছাত্র অসন্তোষ তৈরি হলেও সেটাকে একটা সর্বভারতীয় আন্দোলনে পরিণত করাটা ভীষণ কঠিন একটা ব্যাপার। সব মিলিয়ে ভারতের ক্ষেত্রে সমস্যার কিন্তু অভাব নেই, অসন্তোষেরও অভাব নেই, আন্দোলনও কিন্তু হয়, কিন্তু সেই অসন্তোষকে একক নেতৃত্ব, একক
লক্ষ্য এবং একক জাতীয় আন্দোলনের মধ্যে নিয়ে আসাটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। আশা করি বিষয়টা উপলব্ধি করতে পারলেন। এবার আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ভারতের শক্তিশালী জাতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা কাঠামো। দেখুন, ইতিহাস বলছে কোনো দেশে বড় ধরনের গণ অভ্যুত্থান সফল হওয়ার জন্য শুধুমাত্র জন অসন্তোষ থাকলেই কিন্তু হয় না। অনেক সময় রাষ্ট্রের নিরাপত্তা এবং গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতার কারণেও গণ অভ্যুত্থান সফল হয়ে যায়। আর ভারতের ক্ষেত্রে পরিস্থিতিটা একেবারে ভিন্ন। ভারতের গোয়েন্দা সংস্থা এবং আভ্যন্তরীণ নিরাপত্তা এজেন্সিগুলো পৃথিবীর অন্যতম সক্রিয় এবং শক্তিশালী এজেন্সি। বর্তমানে দেশের আভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য একাধিক সংস্থা কাজ করছে, যেমন ইন্টেলিজেন্স ব্যুরো, যেটাকে আমরা আইবি বলি, রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংস, যেটাকে আমরা র বলি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ যেটাকে বলি, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এনটিআরও, এবং বিভিন্ন রাজ্যের আবার নিজস্ব গোয়েন্দা ইউনিট। এদের পাশাপাশি আবার রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং স্থানীয় প্রশাসনিক নেটওয়ার্ক। আবার যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন ভারতের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলো প্রতি বছর আভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং সীমান্ত নিরাপত্তা এবং গোয়েন্দা কার্যক্রমের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বার্ষিক বাজেটই কয়েক লক্ষ কোটি টাকারও বেশি, যার একটা বড় অংশ নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ব্যবস্থার জন্য বরাদ্দ হয়। এর ফলে কোনো বড় অস্থিরতা, সহিংসতা বা সংঘাতের সম্ভাবনা দেখা দিলেই বিভিন্ন সংস্থা আগেভাগেই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো একসঙ্গে কাজ করে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করে ফেলে। কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যেমন 1980 এবং 1990-এর দশকে পাঞ্জাবে খালিস্তানপন্থী সশস্ত্র আন্দোলন শুরু হয়েছিল। দীর্ঘ সময় ধরে অভিযান, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে শেষ পর্যন্ত পাঞ্জাবের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা হয়। একইভাবে উত্তর পূর্ব ভারতে নাগা, বোরো এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কার্যকলাপ কিংবা কাশ্মীরে দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী সংকট, এসব ক্ষেত্রেও ভারতীয় রাষ্ট্র, নিরাপত্তা এবং গোয়েন্দা ব্যবস্থা কিন্তু পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসে ফেলেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো শুধু ভারতের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করেই ক্ষান্ত থাকে না, তারা সম্ভাব্য বিদেশি প্রভাব, ভুয়ো তথ্য প্রচার, উস্কানিমূলক প্রচারণা এবং অর্গানাইজড ক্রাইম, এ সব কিছুর ওপরেও কিন্তু কড়া নজরদারি চালায়। কোনো অভিযোগ সত্য হোক বা না হোক, রাষ্ট্রের নিরাপত্তার জন্য যে কোনো ছোট বড় চ্যালেঞ্জকেই অঙ্কুরিত হওয়ার আগেই কিন্তু বিনাশ করে ফেলা হয়। ফলে ভারতের মতো বিশাল দেশে অসন্তোষ, আন্দোলন কিংবা সরকার বিরোধী বিক্ষোভ অবশ্যই হতে পারে এবং হয়ও, কিন্তু সেই অসন্তোষ সরকার ফেলে দেওয়ার মতো অবস্থায় কখনোই পৌঁছয় না। আর তাই রাজনৈতিক বিজ্ঞানীদের মতে ভারতের রাজনৈতিক স্থিতিশীলতার পেছনে শুধু নির্বাচন বা ফেডারেল কাঠামো নয়, বরং একটা দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নিরাপত্তা, গোয়েন্দা এবং প্রশাসনিক ব্যবস্থা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন যে নেপাল বা বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে তৈরি হওয়াটা সম্ভব নয়। আশা করি বিষয়টা বুঝলেন। তবে এই প্রসঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা দরকার, যেটা আমরা ছোট্ট একটা বিরতির পর আলোচনা করব। যাই হোক, এই 5টা কারণ একসঙ্গে বিচার করে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারলেন যে ভারতে গণ অভ্যুত্থানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পতন ঘটানোটা সম্ভব নয়। এখন আপনার কি মনে হয়, ভারতে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার ফেলে দেওয়া সম্ভব? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। তো ভিডিওটা দেখে বুঝতেই পারলেন যে নেপাল আর বাংলাদেশের মধ্যে আমাদের ভারতবর্ষে ওইসব জিনিস মানুষ পরিকল্পনার মতো নিয়ে আসতে পারবে না কোনো কিছু, বুঝতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, জানাবে।